আগে 15 হয়ে গেছিল কত তাহলে একটু ওই যে বলেছিলাম না যে যারা নোট করেন একটু খাতার উপরে লিখে রাখবেন যে হ্যাঁ স্যার 15 হয়ে গেছিল এনিওয়ে এটা ব্যাপার না রিপিটেড না হলেই হয় মানে রিপিটেড না হলেই হয় একটা গ্যাপ পড়লেও অসুবিধা নাই মানে পরে যখন আপনাদের ভিডিও আপলোড করে একই নাম্বারে দুইটা হলে মুশকিল मैडम जी আচ্ছা দেখি স্লাইডের মধ্যে থেকে যেভাবে আছে আমরা এটা শুরু করি তারপরে কিছু ডিসকাশন আসবে আপনারা এই লেকচারটা যে লেকচারটা ওপেন আছে এইগুলো আপনাদের সাথে ইয়ারটিতে দিয়ে দেওয়া হবে যে পাঁচটা দেখলেন ফাইনাল সিলেবাস এবং সাথে একটু এক্সেলও থাকবে অল্প কিছু বাট ওয়ার্ড এন্ড পাওয়ার পয়েন্ট আমি এই সিলেবাসের মধ্যে দেখছি না প্রিভিয়াসলিও আপনারা দেখতে চেয়েছিলেন যে ফরগ্রাউন্ড থিওরি লেখা ছিল মানে ফরগ্রাউন্ড থিওরি থেকে এই সিলেবাস চলে আসছে আপনাদের আগের ব্যাচরাও করে আসছে এর মধ্যে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট নাই এখন আপনারা আমার মনে হয় যে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আপনারা জিসিএল গ্লোবাল থেকে দেখেন এবং আমি পার্সোনালি আপনাদেরকে কিছু না বুঝলে সেটা বুঝিয়ে দিই কোনো অপশন যেহেতু সিলেবাসের মধ্যে নাই আমরা যদি পারি তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে দুইটা ক্লাস একটা একটা করে দিব যদি সময় হয় এগুলি শেষ করার পরে তাহলে সেটা করে দিব স্যার প্রেজেন্টেশন তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজেরা রেকর্ড করবেন করে এটা ফেসবুক গ্রুপে আপলোড করবেন এন্ড ফেসবুক গ্রুপের লিংক আছে দেওয়া দরকার টপিক কোনগুলো আগে যে কোনো টপিক আপনি নিয়ে করেন আগে পরে কোনো অসুবিধা নেই আগে পরে টপিক নিয়ে আপনি করেন ফাইনালে যে চ্যাপ্টারগুলো আছে ওখানে করেন কোনো সমস্যা নেই এনি টপিক নিয়ে আর সেই টপিকটার উপরে আপনি একটা ছোট করে স্লাইড বানায় এবং হচ্ছে ওই টপিকটা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করে বুঝে নিয়ে আপনি নিজের মতো করে আপনি 9 বেলা এখানে পড়বেন না এইভাবে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম তাকালে তারপরে অপারেটিং সিস্টেম লোগোস তাকালে এইভাবে বলবেন না আপনি এই টপিকটার উপরে যতটুকু পারা যায় নেবেন হ্যাঁ আপনি একেবারে দেখে বলতে পারবেন না তা বলছি না আপনি কিছুটা বললেন কিছুটা নিজের মতো লাইক দিস লাইক আমরা যেমন স্লাইড থেকে ক্লাস করাই আপনাদেরকে ওরকমটাই মনে করেন যে হ্যাঁ টিচাররা অনেক সময় স্লাইড দেখেও 2-4 লাইন বলে তারপরে আবার নিজের মতো 2-4 লাইন বলে এইভাবে আপনারা করবেন এবং চেষ্টা করেন ইংলিশে বলার যদি খুব অনেকের হতে পারে যে পুরো ইংলিশে বলতে যে অসুবিধা হচ্ছে তারা একটু বাংলাও মিক্স করে দিতে পারেন এতটুকু আমরা কনসিডার করব আর যদি আপনি ফ্রিকোয়েন্টলি ইংলিশে বলতে পারেন তাহলে বলেন এবং বলার পরে ফেসবুকে আপলোড দিবেন না আগে নিজে একবার ভালো করে দেখবেন যে আমি এটা করছি দেখি তো কেমন হয়েছে হ্যাঁ নিজে ওইটাকে আপনি নিজেই জাজমেন্ট করেন যে কেমন হয়েছে আপনার এটা কিন্তু অনেকে দেখবে তো আপনি রিজাল্টটা যদি ভালো না হয় 3-4 মিনিটের অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছি অনলাইন হ্যাঁ এই জন্য আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে প্রথম হয়তো এটা একটু লাগতো তারপরেও এই 3-4 মিনিট নিজে যেটা কি রেকর্ড করলেন ওটা একবার দেখেন চালায় লম্বা হলে অনেক সময় বিরক্ত হয় আবার আপনি কে দেখে তো দিলেই হয়ে গেল ওই সেন্সে না করে মনে করেন যে এই যে সবাই দেখবে এখানে আপনি ফেসবুকে দিবেন সবাই দেখবে কতজন দেখবে কি বলবে আপনি একটু সুন্দর করে করেন তাহলে আমরা এখানে আউটলাইন থেকে আমরা কি শিখবো দেখেন যে অপারেটিং সিস্টেমের লোগো অবজেক্টিভ ফিচার ফাংশন সার্ভিস হাউ অপারেটিং সিস্টেম ডাজ ওয়ার্ক অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি এবং মোস্ট পপুলার অপারেটিং সিস্টেমস কি এখানে মনে হয় একটু সিস্টেমস এর পর দিয়ে চলে আসে মানে মোস্ট পপুলার অপারেটিং সিস্টেমস কি এই বিষয়গুলি আমরা আশা করছি যে এই স্লাইডটা পড়লে জানতে পারবো আর কি সো ফার্স্ট is what is an operating system basically operating system টা কি operating system হচ্ছে এরকম একটা সফটওয়্যার যেই সফটওয়্যারটার কারণে একটা মেশিন চলে মনে করেন এই যে আমার একটা কম্পিউটার অথবা আপনাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোনগুলি আছে অথবা ধরেন কারো অ্যান্ড্রয়েড ফোন নাই বাটন ফোনই আছে কিছু একটা ডিভাইস আছে তো এইটার মধ্যে অথবা আপনার কাছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এই টাইপের যে কোনো ডিভাইস যেগুলি আমাদেরকে ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট দেয় আমরা কম্পিউটারের সংজ্ঞাটা মনে করি আরেকবার চিন্তা করেন কম্পিউটার কাকে বলতাম আমরা বেসিক ছিল যে টেক ইনপুটস র ইনপুট ফ্রম দ্য ইউজার
process the instruction using the guideline যেভাবে আপনি প্রোগ্রামের মধ্যে গাইডলাইন দিবেন। এখন আমি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম তৈরি করেছি আমি, সেটার মধ্যে যদি আমি লজিক দিয়ে দেই যে 2 + 2 = 5, তাহলে ও কিন্তু 2 + 2 = 5 এর রেজাল্ট আমাকে দেখাবে। দ্যাট মিন্স আমরা রং লজিক, আপনাদের মিড টার্মে একটা কোশ্চেন এসেছিল ইগো আর মেমোরি কি যেন হচ্ছে পাওয়ার অফ রিমেম্বারেন্স, তো ওইগুলিতে যে যার মতো লিখছেন, মানে লজিকের কাছেও যায়নি। পাওয়ার অফ রিমেম্বারেন্স মানে কি ছিল, যে মনে রাখার ক্ষমতা, পাওয়ার অফ রিমেম্বারিং। পাওয়ার অফ রিমেম্বারিং মানে মনে রাখার ক্ষমতা, মানে কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, সে অনেক কিছু মনে রাখতে পারে, মানে অনেক কিছু স্টোর করে রাখতে পারে। এই বিষয়টা না বলে কে কত রকম কত কিছু যে লিখে গেল, আপনারা যদি পড়তেন সেসব মানে হাসতে হাসতে আপনাদের মনে হতো যে কি এটা কি লিখছে এরা। ওই যে ওই আদার স্টুডেন্টদের কথা বলছি যারা ক্লাসে ঠিক মতো আসে না, এবং তারা পড়েও আসে নাই, এবং তারা এতটুকু বুদ্ধিও খাটায় নাই যে পাওয়ার অফ রিমেম্বারিং মানে মনে রাখার ক্ষমতা, এটা বলতে কম্পিউটারকে কি বোঝায়, কম্পিউটারে কি বোঝায় এতটুকু বোঝাচ্ছিল। আচ্ছা বাদ দেন, ফরগেট দ্যাট। আমরা এখানে বলছিলাম যে কম্পিউটার নিয়মটা হচ্ছে ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট দিবে এবং ক্যালকুলেটরে স্টোর করতে হবে। তো ওই যে প্রসেসটা যে করবে, প্রসেসটা কোথায় করবে, এই যে মনে করেন আমরা এই ক্লাসরুমটায় বসছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন আমার কথা, একটা ক্লাসরুমের একটা পরিবেশ আছে, মনে করেন এই ক্লাসরুমটাই নাই, এই ভার্সিটিটাই নাই, তাহলে আপনাদের কোথায় বসতেন আর কোথায় বসে আমার কথা শুনতেন? মানে একটা ওই যে আমি যে প্রসেসটা, এই যে লেকচারটা হচ্ছে, এই লেকচারটা একটা প্রসেস, এই প্রসেসটা হওয়ার জন্য, প্রসেসটাকে রান করার জন্য তো একটা প্লেস লাগবে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, এবং এটা হচ্ছে একদম কম্পালসারি নিডেড একটা সফটওয়্যার, মানে এটা ছাড়া চলবেই না। লাইক এই যে ল্যাপটপটা বা একটা কম্পিউটারের মধ্যে যদি উইন্ডোজ না থাকে বা ম্যাক না থাকে, ম্যাক ওএস অথবা লিনাক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম। কোনো একটা যদি না থাকে তাহলে আপনার এই কোটি টাকা দামের কম্পিউটার হলেও এই কম্পিউটার আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি ওখানে তো কোনো ইন্টারফেসই পাচ্ছেন না। ইন্টারফেস মানে আপনি যেখানে ইনস্ট্রাকশন দিবেন, যেখানে ইনস্ট্রাকশন দিবেন যে আমরা এখানে ক্লিক করে করে কাজ করছি, যে উপরে কিছু মেনুস আছে, এগুলোতে ক্লিক করলে কাজ হচ্ছে, এটাকে মিনিমাইজ করতে পারছি, আর একটা উইন্ডো ওপেন করতে পারছি, আমি মাই কম্পিউটার ওপেন করে ফাইলগুলি দেখতে পাচ্ছি, তো কপি পেস্ট ডিলিট এগুলি করতে পারছি। এই যে কাজগুলি করার জন্য আপনার যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে, সেই এনভায়রনমেন্টটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা এখানে কি লিখেছে আমরা যদি দেখি, an operating system is a system software. সফটওয়্যার ক্লাসিফিকেশন আমরা শিখবো। সফটওয়্যার সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারগুলি হচ্ছে সেই সফটওয়্যার যেটার উপরে বেস করে সিস্টেমটা চলে। সিস্টেম কি? সিস্টেম ইজ দ্য মেশিন। ঠিক আছে, যেই সফটওয়্যারের উপরে বেস করে মেশিনটা চলে এবং ওই সফটওয়্যার ছাড়া মেশিনটা চলবে না, মানে মেশিনটা চলবে কিন্তু কোনো কাজে আসবে না, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এইগুলি লেখার দরকার নাই, প্লিজ প্লিজ, আপনাদের দিব এটা স্লাইড, প্লিজ লিখেন না, কথা শুনেন। যেটা লেখা সেটা আপনি লিখতে পারেন যে লেকচার 16 অপারেটিং সিস্টেম ডেট, এইটুকু লিখতে পারেন, বাকি শর্ট নোট করেন, বাট হুবহু লেখার দরকার নাই। আচ্ছা দেখেন তাহলে কি বলছে, অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন হার্ডওয়্যার এন্ড ইউজার। এই যে হার্ডওয়্যার, এই যে ইউজার, তাহলে এই ইউজার এই হার্ডওয়্যারটাকে কাজ করবে, যে তার জন্য একটা ইন্টারফেস লাগবে না? ইন্টারফেস তো বুঝেন, যে ডেস্কটপ আসলো, যে এখানে আমরা ক্লিক করে করে কাজ করি, মানে একটা পরিবেশ, যেমন এই যে একটা ক্লাসরুম আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে আপনারা সুন্দর মতো বসেছেন এবং আমিও সুন্দর মতো আপনাদেরকে এরকম একটা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটাই তৈরি করে অপারেটিং সিস্টেম। তার মানে অপারেটিং সিস্টেম যদি না থাকতো, মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, এটা যদি না থাকতো তাহলে আপনার ওই স্মার্টফোনটা দিয়ে আপনি কি করতেন? অ্যান্ড্রয়েড না থাকলে আপনার ওই আইকনগুলিও আসতো না, কোনো অ্যাপসও চলতো না, কারণ অ্যাপসগুলি ইনস্টল হতো কোথায়? অ্যাপসগুলি ইনস্টল হচ্ছে তো অ্যান্ড্রয়েডের মধ্যে, শুধু মেমোরি থাকলে কিন্তু কাজ হতো না, কারণ মেমোরিতে তো একটা জায়গা, এই জায়গাটা দেওয়া আছে। এখানে যদি এই চেয়ারগুলি না দেওয়া থাকতো, লাইট না থাকতো, স্ক্রিন না থাকতো, তাহলে শুধু এই রুমটা থাকলে কি হতো? আপনারা দাঁড়িয়ে ক্লাস করতেন আর আমি শুধু বলতাম বোর্ডও নাই মনে করেন, তাহলে কেমন একটা সিচুয়েশন হতো না? তো সেরকম। আর অপারেটিং সিস্টেম না হলে মনে করেন এই ক্লাসরুমও নেই, মনে করেন এখানে জমি দেওয়া আছে, ওখানে কি কিভাবে কি হবে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রোভাইডস, কোন কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, প্রোভাইডস এ প্ল্যাটফর্ম অন হুইচ ওয়ান, এটাই মেন কথা, এটাই সংজ্ঞা। এটাকে এবার ঘুরে কাছে আরো বিভিন্ন ভাবে বলার চেষ্টা হচ্ছে, বাট মেন থিং ইজ এটা।
ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেস তৈরি করে এরকম একটা সিস্টেম সফটওয়্যারই হচ্ছে অপারেটিং সিস্টেম। সহজ কথা, এবার এটাকে আপনি আপনার বুঝে যেভাবে লিখেন, ঠিক আছে? আরেকবার বলবো, ইউজার এবং ইন্টারফেস মানে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে আপনার আমরা ইউজার আর হার্ডওয়্যার ইউজারের মধ্যে একটা কর্ম পরিবেশ কাজ করার উপযোগী একটা ইন্টারফেস তৈরি করাটাই অপারেটিং সিস্টেমের কাজ। এবং অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম টাইপের সফটওয়্যার। মেইন ক্যাটাগরি হচ্ছে দুই রকম সফটওয়্যারের, একটা হচ্ছে সিস্টেম টাইপ সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ সফটওয়্যার। যেমন আপনারা আগে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইউজ করেছেন, আমার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল না থাকে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই। ধরেন আমি ওই টাইপের কোনো কাজই করি না, বা সাপোজ আমি ফটো এডিটিং এর কোনো কাজই করি না, আমার কম্পিউটারে ফটোশপ না থাকলে কিছু যায় আসে না আমার, ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে ইউজারের প্রয়োজন অনুযায়ী যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়। এইগুলোর বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা আলোচনা করব। ওইগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যেই সফটওয়্যার ছাড়া চলবেই না সেরকম অপারেটিং সিস্টেম ছাড়াও আরো কিছু আছে, ধাপে ধাপে বলবো। লাইক মনে করেন ড্রাইভার সফটওয়্যার। এই কম্পিউটারের এই যে স্ক্রিনের রেজোলিউশন সুন্দর দেখতে পাচ্ছেন, এর জন্য গ্রাফিক্স অ্যাডাপ্টারের যে গ্রাফিক্স অ্যাডাপ্টার হার্ডওয়্যারটা আছে, বাট ওই অ্যাডাপ্টার কিভাবে ওর বৈশিষ্ট্য কি সেগুলি বোঝানোর জন্য যে সফটওয়্যারটা তাকে বলা হয় ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যারও ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারেরও আবার ভাগ আছে, একটা হচ্ছে এরকম হচ্ছে ড্রাইভার সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম হচ্ছে লাগবেই, এটা ছাড়া কোনো কিছুই হবে না। দ্বিতীয় হচ্ছে আপনার যদি গ্রাফিক্স কার্ডের সফটওয়্যারটা মানে ড্রাইভারটা না থাকে, আপনি কি পাবেন? দেখতে পারবেন হয়তো লেখাগুলি পরিষ্কার আসবে না, একটু বড় বড় ফন্টে আসবে, এই যে এজ গুলি স্মুথ হবে না, এজ মানে যে কর্নার গুলি ফন্টে স্মুথ হবে না, একটু হয়ে থাকবে, শার্প হয়ে থাকবে, বাট আপনার কাজ চলবে। আপনি একটা পিকচার দেখেছেন, পিকচারটা অত ক্লিয়ার আসবে না রেজোলিউশন, বাট একটা পিকচারটা ওপেন হবে। সেম ভাবে সাউন্ড কার্ডের যদি ড্রাইভার ইনস্টল না করা থাকে তাহলে সাউন্ড আসে না। আমার সাউন্ড কার্ড ইনস্টল করা আছে বা নতুন সাউন্ড কার্ড লাগিয়েছেন আপনি একটা, কিন্তু ওটা ড্রাইভার ইনস্টল করেনি। ড্রাইভারগুলি সাধারণভাবে হার্ডওয়্যারের সাথে দিয়ে দেওয়া হয় ফ্রি অফ কস্ট, ওই একটা সিডিতে দিয়ে দেয়, অথবা এখনকার লেটেস্ট অপারেটিং সিস্টেমগুলির মধ্যে বিল্ট ইন আকারেই থাকে ড্রাইভারগুলি। এই কারণে অপারেটিং সিস্টেমের সাইজ এত বড় হয়ে যায়। একটা অপারেটিং সিস্টেম 6-7 জিবি কেন হয়? কারণ ওর মধ্যে ওই যে বিভিন্ন কমন যে ব্র্যান্ডগুলি সেই ব্র্যান্ডের ড্রাইভারগুলি দেওয়া থাকে, ইন্টিগ্রেট করে দেওয়া থাকে। আচ্ছা, আসলে প্রোভাইড এ প্ল্যাটফর্ম অন হুইচ আদার অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর ইনস্টল। এই যে অন্যান্য প্রোগ্রাম যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বলেন বা ফটোশপ বলেন, এইগুলি কোথায় ইনস্টল হবে? কোথায় ইনস্টল হবে? সেই ইনস্টলের জায়গাটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম না থাকলে আপনি ওয়ার্ডটাকে ইনস্টল করবেন, যেমন আপনি সহজভাবে মনে করেন আপনার অ্যান্ড্রয়েড ফোন ইজ লাইক ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাই না চলে ঠিকমতো, তাহলে আপনি অ্যাপসগুলিকে কোথায় ইনস্টল করতেন? কোথায় ইনস্টল করতেন? আপনার ফোনে জায়গাও আছে, আপনার ফোন নতুন ফোন কিনেছেন মনে করেন, সচল ফোন, কিন্তু সামহাও অ্যান্ড্রয়েড কাজ করছে না, অ্যান্ড্রয়েড ওএস দেওয়া নাই, বা মনে করেন নতুন ফোন এখনো দেওয়া নাই, কোম্পানি এখনো দেয়নি, সবকিছু ঠিক আছে, ওর মধ্যে আপনি অ্যাপসগুলি কোথায় ইনস্টল করবেন? অ্যাজ লাইক কম্পিউটারে যদি উইন্ডোজ অথবা অন্য যে কোনো অপারেটিং সিস্টেম অ্যাটলিস্ট ওয়ান না থাকে, তাহলে কোনো রকম অন্যান্য সফটওয়্যার, না ড্রাইভার, না অ্যাপ্লিকেশন সফটওয়্যার, না গেম, না আপনি মিডিয়া প্লেয়ার, কিছু ইনস্টল করা যাবে না। সেই কারণে আমি বলেছে দিস ইজ আ প্ল্যাটফর্ম, মানে একটা প্ল্যাটফর্ম আপনাকে প্রোভাইড করছে, যে প্ল্যাটফর্মে হুইচ আদার অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, মানে আদার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে এই যে যত রকম দুনিয়ার প্রোগ্রাম আছে, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম আর ইনস্টল, এইগুলো ওখানে ইনস্টল হয়, এন্ড রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট অফ ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস। শুধু ওইটা যে ইনস্টল করতে সাহায্য করছে তা না, কম্পিউটারের মধ্যে কি কি আছে? কম্পিউটারের মধ্যে আছে আপনার এক নম্বর মেমোরি। তো মেমোরিকে অনেকগুলি প্রোগ্রাম চলে, আমরা এখন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ইউজ করি। তার মানে মনে করেন যে একসাথে আমি ব্রাউজারে অনেকগুলি ট্যাব ওপেন করছি, পাশাপাশি ব্রাউজারটাকে মিনিমাইজ করে আমি একটু মিডিয়া প্লেয়ারে গান শুনছি, ওইটাও চলতেছে ব্যাকগ্রাউন্ডে, আমি একটু ওয়ার্ডে টাইপ করছি, আবার ওটাও মিনিমাইজ করে মাঝে মাঝে একটু গেমও খেলছি, অনেক কিছু প্রোগ্রাম একসাথে চালাই না আমরা। তাহলে এইটাকে বলা হয় মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট, মানে একসাথে আপনি অনেক কাজ করতে পারছেন। আগের দিনের অপারেটিং সিস্টেমগুলি, পুরোনো দিনের গুলিতে একসাথে মাল্টিপল কাজ করা যেত না, একটা একটা করে করতে হতো, একটা বন্ধ করে আরেকটা করতে হতো, ইভেন লোডও নিতে পারতো না। তাহলে মেন কথাটা হচ্ছে যে মেমোরি কেন লিখলাম? মেমোরি মানে হচ্ছে র্যাম।
আমাদের যে র্যাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম রান হওয়ার জন্য কিছু পরিমাণ র্যাম তার লাগে, কিছু পরিমাণ র্যামের সহায়তা লাগে ওই প্রোগ্রামটা রান হওয়ার জন্য। তো ভেঙে বলতে গেলে আরো একটু বলতে হয়, যেমন মনে করেন যে আপনি ফর এক্সাম্পল এই যে অ্যাক্রোবেট রিডার ওপেন করেছি, অ্যাক্রোবেট রিডার একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হার্ড ডিস্কে আছে, তাহলে আবার মেমরি কেন লাগবে? আপনাদের প্রশ্ন মনে আসতেই পারে যে সাধারণত হার্ড ডিস্ক আছে, আপনি যে অ্যাক্রোবেট রিডার বা মাইক্রোসফট ওয়ার্ড যাই বলেন যে কোনো একটা প্রোগ্রাম করেন সেটা তো আমার হার্ড ডিস্কেই আছে, আমার আবার র্যাম কেন লাগবে, তাই না? তো র্যাম লাগতেছে ওই যে প্রোগ্রামটা যখন রানিং অবস্থায় থাকে, যখন আমি চালু করেছি প্রোগ্রামটা, তখন ওই প্রোগ্রামটা রান হওয়ার জন্য র্যামের সহায়তা লাগে। কারণ হার্ড ডিস্ক হচ্ছে একটু স্লো মেমোরি, দ্রুত কাজ প্রসেস করার জন্য ফাস্টার মেমোরি হচ্ছে, কম্পারেটিভলি ফাস্টার মেমোরি হচ্ছে র্যাম, র্যামের চেয়েও ফাস্টার মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির আবার লেভেল আছে, লেভেল 1 2 3, বাট ওই লেভেল পর্যন্ত বাদ দেন, আমরা ফাস্টার মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, মানে দ্রুততর প্রসেসের কাজ করার জন্য। মনে করেন আমি একটা কমান্ড লিখেছি, কমান্ড দিয়েছি যে এই কাজটা হোক, তাহলে এই কাজটা যে ব্যাকগ্রাউন্ডে হবে, ব্যাকগ্রাউন্ডে হওয়ার জন্য ওখানে কিন্তু হার্ড ডিস্ক কাজ করছে না, ওখানে কাজ করছে আমার মেমোরি। তাহলে এই মেমোরিটা আমি যে অনেকগুলি প্রোগ্রাম ওপেন করেছি, এখানে অনেকগুলি প্রোগ্রাম ওপেন করেছি, কোন কাকে কতটুকু দিব সেইটাকে সুন্দরভাবে অটোমেটিক্যালি ম্যানেজ করবে অপারেটিং সিস্টেম। তাহলে এই যে মেমোরি ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সংক্ষিপ্ত লিখলাম, মেমোরি হচ্ছে র্যাম, র্যামকে কাকে কতটুকু র্যাম দিলে সে সুন্দরভাবে চলতে পারে। এখন আমার মনে করেন কম্পিউটারের র্যাম কম আছে, মনে করেন 4GB র্যাম আছে ফর এক্সাম্পল, 4GB র্যাম দিয়ে আমি 5টা প্রোগ্রাম চালাবো, বাট 5টা প্রোগ্রাম চালাইতে গেলে যদি আমার 6GB র্যাম থাকতো তাহলে একটু ভালো হতো, কিন্তু এই 4GB র্যাম দিয়ে যখন এই 5টা প্রোগ্রামকে চালাবেন তখন অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করে দেবে যে কাকে কতটুকু দিলে সে অ্যাটলিস্ট কতটুকু দিলে সে স্মুথ চলে নিতে পারবে, মানে একটা ম্যানেজ করা আর কি। বুঝতে পারছেন তো? কম থাকলেও বা বেশি থাকলেও সেইটাকে সবাইয়ের মধ্যে যার যতটুকু দরকার সেই অনুযায়ী বন্টন করা, ইকুয়ালি ডিস্ট্রিবিউট না, সেটা অপারেটিং সিস্টেম খুব ভালো মতো জানে। এবং যে অপারেটিং সিস্টেম এই যে কাজের লিস্টগুলি করব, যে অপারেটিং সিস্টেম এই কাজগুলি ভালো মতো করতে পারবে, মার্কেটে তার পপুলারিটি সবচেয়ে বেশি। মেমোরি ম্যানেজমেন্টের পরে আছে ডিস্ক ম্যানেজমেন্ট, এইগুলি একটু লিখতে পারেন কারণ এইটা স্লাইডে নাই, স্লাইডে তো জিনিস লেখার দরকার নাই, আমি যেটা বোর্ডে লিখি এটা চাইলে লিখতে পারেন। ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক সেম ভাবে মনে করেন ম্যানেজমেন্ট মানে তো জানেন যে ম্যানেজ করবে, সে নিজ দায়িত্বে ম্যানেজ করবে, যেভাবে ইউজারকে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়া যায় সেইটার জন্য সে ম্যানেজ করবে। ডিস্ক মানে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের স্পেসকে কোনখানে কতটুকু কিভাবে ম্যানেজ করলে কি করা যায় এগুলির অনেক ডিটেইলস আছে, অত ডিটেইলসে না যাই, আমরা যদি খেয়াল রাখেন মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্রসেসরকে যে ম্যানেজ করে প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেসটা কি, তাহলে তার আগে সংক্ষেপে কথা বলি। প্রসেসটা হচ্ছে when a program is in running state, কোন প্রোগ্রাম যখন রানিং থাকে, এই যে অ্যাক্রোবেট রিডার রানিং আছে, দিস ইজ এ প্রসেস। বাকি দেখেন আমার এখানে অনেক কিছু ইনস্টল করা আছে কিন্তু রানিং নেই, দ্যাট আর নট প্রসেস, দ্যাট আর প্রোগ্রাম। প্রসেস হচ্ছে কি when a program in running state, ঠিক আছে? প্রসেসগুলিকে কিভাবে দেখে, যে কোনো কম্পিউটারে আপনারা এই যে টাস্ক বারে যে এখানে নিচে ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করলে একটা মেনু আসে না, এই যে টাস্ক বারে ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করলে একটা মেনু আসে, মেনুর মধ্যে দেখেন এই যে নিচে একটা অপশন আছে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে যদি ক্লিক করেন, টাস্ক ম্যানেজারে ক্লিক করলে আপনাকে কি করবে, এই কম্পিউটারের কত প্রোগ্রাম চলতেছে সেই প্রোগ্রামগুলির স্ট্যাটাস কি, সেই প্রোগ্রামগুলি কত পার্সেন্ট সিপিইউ কে ইউজ করছে, মানে সিপিইউ এর শক্তি কতটুকু এই মুহূর্তে প্রতি সেকেন্ডে আপডেট হয়। ঠিক আছে? আপডেট যদি না হয় তাহলে ওই ভালোই থাকে, আপডেট হলে কন্টিনিউয়াস একা একা আপডেট হবে। দেখেন এখানে সিপিইউ প্রত্যেকটা প্রোগ্রাম, এইগুলি হচ্ছে ইজ দা প্রসেস। হ্যাঁ, দেখেন এই যে ট্যাবের নাম কি, প্রসেসেস। ট্যাবের নাম প্রসেস, মানে এই প্রসেসগুলি চলছে, আমি কিন্তু চালাইনি এত কিছু,
আমি কি চালাইছি দেখেন, এটা কিন্তু চালু না, চালু আছে এখানে অ্যাক্রোবেট রিডার আর এই টাস্ক ম্যানেজার, এই দুটো চালু আছে, এইগুলো আমার এখানে ইনস্টল করা আছে বাট চালু নাই। কিন্তু এখানে অত বড় লিস্ট দেখতে পাচ্ছি কেন? কারণ ব্যাকগ্রাউন্ডে উইন্ডোজ যে নিজেকে চালাচ্ছে তার নিজের তো কিছু প্রসেস চলতেছে, সেই প্রসেসগুলো এখানে লিস্টে দেখাচ্ছে। আচ্ছা দেখেন কি কি আছে, দেখেন মেমরি মানে কতটুকু র‍্যাম ইউজ হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী দেখাচ্ছে, কে কতটুকু র‍্যাম নিছে এমবি আকারে দেখা দিচ্ছে। প্রত্যেকটা প্রোগ্রাম নিচে ইনস্টল করলে প্রত্যেকটারই দেখতে পাবেন। আচ্ছা তারপরে ডিস্ক কতটুকু ইউজ হচ্ছে, কোনো ডিস্ক ইউজ হচ্ছে না এখন যেহেতু আমি কোনো রিড রাইট করছি না। নেটওয়ার্ক কতটুকু ইউজ হচ্ছে, আমার এখন নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, সো এই জন্য নেটওয়ার্ক ইউজ হচ্ছে না। তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম কতটুকু নেটওয়ার্ক ইউজ করছিল সেটা চলে আসলো। জিপিইউ কতটুকু ইউজ হচ্ছে দেখাচ্ছে, পাওয়ার কতটুকু ইউজ হচ্ছে, জিপিইউ ইঞ্জিন কোনটা ইউজ হচ্ছে, এগুলি একটু অ্যাডভান্স দরকার নেই আপনাদের। পাওয়ার কতটুকু ইউজ হচ্ছে দেখেন সেটা হাই লো হিসাবে দেখাবে। এন্ড লাস্টে পাওয়ার ইউসেজের এখানে এই পরেরগুলি লাগে না, প্রথম চারটা দেখলেই হবে যে আপনাদের স্যার এটা টাস্ক ম্যানেজার তাই না? টাস্ক ম্যানেজার, এই প্রসেস ম্যানেজমেন্ট এটারই কি অংশ? আচ্ছা প্রসেস ম্যানেজমেন্টে আসেন। এবার আপনি যদি এখানে থেকে এটা প্রসেস ম্যানেজমেন্টের অংশ না, বাট প্রসেস ম্যানেজমেন্ট এটাতে এখানে আপনাকে সবকিছু ভিউ করতে দিচ্ছে, কোনো কিছু এখানে এডিট করতে দিচ্ছে না। এডিট যদি করতে চান তাহলে আপনি মনে করেন যে এই প্রোগ্রামটাকে আমি স্টপ করে দিতে চাই, এই প্রোগ্রামটাকে এখানে এন্ড টাস্ক আছে, এন্ড টাস্ক থেকে এন্ড টাস্ক করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন, অথবা আপনি রাইট ক্লিক করলে এটার হচ্ছে ডিটেইলস দেখতে পারেন, এক্সপ্যান্ড করে ভিতরে যা আছে সেটা দেখতে পারবেন এবং তার ডিটেইলস প্রপার্টিজ অন্যান্য যে অপশনগুলো আছে প্রপার্টিজ থেকে আপনি এটার আরো ডিটেইলস কোথায় আছে, কোথায় কি পজিশনে কি ডিটেইলসটা পেয়ে যাবেন আর কি। তো এইগুলি এত বুঝতে গেলে আসলে আরো অনেক কিছু বুঝিয়ে আসতে হবে, যেটা আপনাদের এই মুহূর্তে বোঝাতে গেলে থাকবে না মাথায়। এই লিস্টে আসি, প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেসরকে কে কতটুকু ইউজ করবে, কোন প্রোগ্রাম সেটা ম্যানেজ করে, যার হচ্ছে আইও ডিভাইস ম্যানেজমেন্ট। আইও মানে ইনপুট আউটপুট যে ডিভাইসেস গুলি আছে আপনার কানেক্টেড তাদেরকে সব ম্যানেজ করা। মনে করেন যে এটার সাথে একটা প্রিন্টার অ্যাড করা আছে, আপনি 4-5টা প্রোগ্রাম থেকে প্রিন্ট কমান্ড ধাপ ধাপ করে দিয়ে দিলেন পরপর, কে আগে যাবে কাটা পরে যাবে কোনটা প্রায়োরিটি বেশি পাবে এই বিষয়গুলি সবকিছু ম্যানেজ করে। তাহলে এই ধরনের আরো কিছু ম্যানেজমেন্টের কাজ আছে যেগুলো হলো অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের মেইন কাজ যে আপনাকে একটা ইন্টারফেস দিবে, সেই ইন্টারফেসে আপনি কাজ করবেন এবং আপনাকে সহায়তা করার জন্য আপনি যে প্রোগ্রামগুলিকে রান করছেন সেই প্রোগ্রামগুলির জন্য যা মেমরি দরকার সেটাকে সুন্দরভাবে সে ডিস্ট্রিবিউট করে ম্যানেজ করবে, তার জন্য ডিস্কের যতটুকু ইউসেজ দরকার সেটা ম্যানেজ করে দিবে, আপনাকে অটোমেটিক সে করে দিবে। এটার জন্য অনেক রকম প্রসেস ম্যানেজমেন্ট আছে, যেমন মনে করেন শর্টেস্ট জব ফার্স্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটা ছোট তাকে আগে করে দেই। মনে করেন যে একটা एग्जांपल আমরা বলি, মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, বড় লরি পড়ছে, সেই লরির পেছনে 10টা গাড়ি আছে, তো লরিটা তো আস্তে আস্তে যাচ্ছে, গাড়িগুলি তো হাই স্পিডে যাওয়া দরকার, ও লরির জন্য পাস করে যেতেও পারছে না। এরকম অনেক সময় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যদি হয় সেটাকে বলা হচ্ছে আপনার কি যে কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট মানে কনভয় মানে কি যে বড় যে লরি, এটাকে কনভয় বলে। তাহলে অপারেটিং সিস্টেমের একটা কনভয় ইফেক্ট হয় যে বড় একটা কাজ করে গেছে, তার পেছনে ছোট ছোট অনেকগুলি কাজ আছে, তা আমি যদি বড় কাজটাকে কিছুক্ষণের জন্য পজ করে ছোট কাজগুলিকে ছেড়ে দেই তাহলে দেখেন 10টা ছোট গাড়ি, আমি যদি ওই লরিটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য পজ করে ছোট গাড়িগুলিকে সাইডে যেতে দেই তাহলে কিন্তু আমার ছোট কাজগুলি হয়ে গেল। তো এছাড়া আছে রাউন্ড রবিন, সবাইকে সমান করে 2 সেকেন্ড 1 সেকেন্ড করে সময় দিলাম, সবাই করবে, সবাই মনে করেন আপনার কাছে 10টা কাজের রিকোয়েস্ট আসছে, এখন আপনি কোনটা ফেলে কোনটা করবেন, সবগুলি আপনি করবেন, আপনি ডিনাই করছেন না যে না আমি পারবো না করতে, আপনি সবগুলি কাজই করবেন, কিন্তু এরকম বিভিন্ন সিচুয়েশন আপনার সামনে হতে পারে, সবগুলি কাজই করা দরকার, সবাই অপেক্ষা করছে আপনার ওই যে কাজের ফলাফলের জন্য। তা আপনি এই ওয়েতেও যেতে পারেন যে আচ্ছা 10টা কাজই আমাকে যেহেতু করতে হবে, আমি এইটা 2 মিনিট করি, তারপরে এটা পজ রেখে পরেরটা 2 মিনিট করি, তারপরে একটা 2 মিনিট করি, এভাবে 10টা কাজ ঘুরে এসে আবার প্রথমটা আবার 2 মিনিট করবো।
এর ফাঁকে মনে করেন যে 1 নম্বর কাজটার জন্য লাগতো 10 মিনিট, ধরে নেন 2 নম্বর কাজটা লাগে 5 মিনিট, 3 নম্বর কাজটা করতে লাগবে 1 মিনিট, তাহলে 3 নম্বর কাজটা কিন্তু ওকে সবাইকে 2 মিনিট করে যেহেতু সময় দিয়েছেন, ও 2 মিনিটের মধ্যে কিন্তু সে শেষ হয়ে গেছে। না হলে 3 নম্বর কাজটাকে অপেক্ষা করতে হতো, প্রথমটা 10 মিনিটে করবেন, তারপরে দ্বিতীয়টা 5 মিনিটে করবেন, তারপরে তৃতীয়টা 1 মিনিটে কাজ করবেন, তাই না? তাহলে আপনি যদি লজিক্যালি এইভাবে করেন তাহলে দেখা যাচ্ছে যে ছোট কাজগুলি মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে। অথবা কাজের টাইম অনুযায়ী এবং রিকোয়ারমেন্ট যে পাওয়ার সে নিবে সেইটা অনুযায়ী আপনি ছোট কাজগুলিকে আগে করে দিতে পারেন। ছোট কাজগুলি আগে করে দিই, তাহলে প্রত্যেকটাই একটা কাজ, তো ওইটার জন্য তো একজন অপেক্ষা করছে যে আপনি ওই কাজটা করে দিবেন, তারপরে সেই একজন পার্সন আছে সে ওইটা নিয়ে যাবে কাজটা। তাহলে আপনি এতজনকে অপেক্ষায় না রেখে আপনি ছোটগুলিকে আগে ছেড়ে দিয়ে কয়েকজনকে ছেড়ে দিতে পারেন, এই প্রক্রিয়া করতে পারেন। অথবা না, যে প্রথমে আসছে তারটা আগে, যতক্ষণই লাগুক, তার সারাদিন লাগে তার সারাদিন করবো, বাকিটা সময় দাঁড়ায় থাকো, এই লজিকেও যেতে পারেন। তো এইরকম শিডিউলিং অ্যালগরিদম বলা হয় এগুলিকে। এরকম শিডিউলিং অ্যালগরিদম প্রায় 10 রকমের আছে, আপনাদের 3 রকমের কথা বললাম আর কি। বলেন তো 3 রকমের কথা একটু রিপিট করেন তো আমার সাথে। কি কি বললাম? 3টা বলেছি মাত্র। প্রথমে যে আসবে ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ। ফার্স্ট আউট, লাস্ট না না, ইন আউট না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা তো আলাদা জিনিস। দেখেন দুটো জিনিস মিলাই ফেলেন। একটা হচ্ছে আগে বলেছে FIFO, LIFO, FIFO LIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, LIFO লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে আসবে তারটা আগে করব, ঠিক আছে? একটা দুই রকম হয়, একটা হচ্ছে এভারেজ ইউ, মনে করেন যে এরকম লাইনে আছে সবাই, হ্যাঁ, এই লাইন থেকে একটা একটা করে নিব। আরেকটা আছে মনে করেন যে স্ট্যাক, এটা হচ্ছে কিউ। আরেকটা হচ্ছে স্ট্যাক, মনে করেন যে কতগুলি বই, হ্যাঁ, একটা বই আরেকটা একটার পর আরেকটা রাখা আছে, অনেকগুলি বই একটার পর, বা কতগুলি প্লেট একটার পর একটা রাখা আছে। স্ট্যাক, স্ট্যাক মানে কি? গাদি করে রাখা, তাই না? এখন আপনার এই বইটা লাগবে, তাহলে আপনি এই বইটার মাঝখান থেকে নিতে পারবেন না, আপনাকে এইটাকে সরাতে হবে, এটাকে সরাতে হবে, তারপর এটাকে নিতে হবে, ঠিক আছে? এইখানে তাহলে কোন লজিকটা চলে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। এই লাস্টে ও এটা তো ফার্স্ট, এটা এটা ফার্স্ট, ফার্স্ট, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এর হলো লিফো। এখানে কি কি আগে আসছে? এই আগে আসছে, তারপর এদিকে জমা হচ্ছে, এক একটা করে লাইন দাঁড়াচ্ছে, এই আগে আসছে না, তাহলে এই দিক থেকে বেরোনোর পর এই দরজা, তাহলে এই যে দরজা দিয়ে বেরোবে, তাহলে এই আগে বেরোবে, তারপরে এই বেরোবে, তারপরে এই বেরোবে, এই হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, এই আগে আসছিল, তারপরে বাকি যারা আসছে পরে লাইন দিয়ে জমা হচ্ছে, তাহলে ফিফো আর লিফো তো বুঝলেন। আচ্ছা, আরেকটা শিখেছিলেন গিগো, গিগো, হ্যাঁ, মনে আছে? গার্বেজ ইন গার্বেজ আউট, হ্যাঁ, কিন্তু গার্বেজ যদি আগে এইগুলি ভুলে যান, এইগুলি ভুলে যান, এইগুলি অন্য টপিক। এখন যেটা বলছি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এসে যেটা বলছি, FCFS, ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট সার্ভ, ফার্স্ট, ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তার কাজটা আগে করব। ও স্যার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তার কাজ আগে করব। তার কাজ যদি আমার 7 দিনও লাগে, 7 দিন ধরে এটা করব, তারপরে পিছনে কতজন দাঁড়ায় আছে এটা আমার দেখার বিষয় না। আরেকটা বলছিলাম শর্টেস্ট জব ফার্স্ট, যে কাজগুলি ছোট সেগুলিকে আগে করে দিই। সবাই লাইনে দাঁড়ায় আছে, আমি দেখতে পাচ্ছি সবার উপরে মাথার উপরে ফ্ল্যাগ আছে যে আমার কাজ করতে 2 মিনিট লাগবে, সবাই ফ্ল্যাগ তুলে রাখছে যে আমার কাজ করতে 1 মিনিট লাগবে, আমার কাজ করতে 1 ঘন্টা লাগবে। আপনি দেখতে পাচ্ছেন সবাইকে যে কার কতক্ষণ লাগবে, আপনি তো ডেকে দিলেন ভাই তোমার 1 মিনিট লাগবে, তুমি আগে আসো। পরে দেখলেন যে আরেকজন আছে, পরে তার আধা মিনিট লাগবে, তাহলে ওই 1 মিনিটটা শেষ করে আপনি আধা মিনিট আলোকে ডাকবেন যে ভাই তুমি আসো, কিন্তু সে দেখা গেল লাইনের একদম শেষে আছে। এই লজিকে করাটাকে বলে শর্টেস্ট জব পাথ। এইটা অপারেটিং সিস্টেমে ডিসাইড করে যে কখন কোনটা করতে হবে, কোন লজিক ইউজ করতে হবে, অথবা ফার্স্ট, শর্টেস্ট জব ফার্স্ট। আর আরেকটা বলছিলাম রাউন্ড রবিন, সবাইকে ইকুয়াল একটা টাইম দিয়ে যাও, তাতে যে শেষ হয়ে চলে যাবে সে চলে যাবে, আর নাহলে সে আবার ওয়েটিং এ থাকবে, পুরো রাউন্ড ঘুরে এসে আবার তাকে সময় দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই 3 রকমই আপনারা মনে রাখেন, বাকি আরো যে বললাম প্রায় 9-10 রকম আমরা আলোচনা করি।
প্রথম স্লাইডে আছে ভাই, সময় নেই, প্রথম স্লাইডে আছে, পরের স্লাইডে এখন আসতে পারিনি। আচ্ছা, রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট অফ ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, এই যে বলছিলাম অ্যাক্টিভিটিস গুলি অফ দ্য কম্পিউটার এন্ড শেয়ারিং দ্য কম্পিউটার রিসোর্সেস, কম্পিউটারের যে রিসোর্স আছে এটাকে শেয়ারও করা যায়, লাইক আপনি আপনার প্রসেসর, আপনার র‍্যাম এগুলোকেও শেয়ার করা যায়। আপনারা তো জানেন যে হার্ড ডিস্কের স্পেস শেয়ার করা যায়, যে আমার হার্ড ডিস্কে যতটুকু আছে এটাকে আমি একটা ফ্লাইট ড্রাইভ শেয়ার করে দিলাম, সেই শেয়ার যাদের অ্যাক্সেস আছে তারাও আমার হার্ড ড্রাইভের ওখানে জিনিসপত্র রাখতে পারবে বা নিতে পারবে, মানে কানেক্টেড আমার সাথে একটা নেটওয়ার্কের মধ্যে যা থাকতে যা হয়। বাট আপনারা এটা কি জানেন যে আপনার কম্পিউটারের প্রসেসরকেও শেয়ার করা যায়, আপনার র‍্যামকেও শেয়ার করা যায়, এগুলিও করা যায়, ঠিক আছে? প্রসেসরের মধ্যে এইগুলিও করা যায়, এগুলির জন্য আলাদা আলাদা সিস্টেম আছে, বাট করা যায় এটা জেনে রাখেন। এছাড়া এই কম্পিউটারে লাগানো যে কোনো এক্সটার্নাল ডিভাইস লাইক প্রিন্টার, স্ক্যানার এইগুলি তো শেয়ার করাই যায়। স্যার স্ক্রিন শেয়ারটাকে স্ক্রিন শেয়ার মানে আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এইটাই হুবহু আপনার স্ক্রিনে দেখতে পাবেন এবং আপনার স্ক্রিন থেকে আমার এখানে কাজ করতে পারবেন। এর জন্য অপারেটিং সিস্টেমে উইন্ডোজে একটা সফটওয়্যার আছে রিমোট ডেস্কটপ কানেকশন, অথবা টিম ভিউয়ার, রেডবিন ভিউয়ার, এইটা থার্ড পার্টি সফটওয়্যার আছে। থার্ড পার্টি সফটওয়্যার কাদের বলে? যেগুলি আমরা বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে নিই, এগুলো বলে থার্ড পার্টি সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম আমরা উইন্ডোজ ইউজ করছি, উইন্ডোজের মধ্যে বিল্ট ইন একটা সফটওয়্যার আছে রিমোট ডেস্কটপ কানেকশন। এই রিমোট ডেস্কটপ কানেকশন যদি আপনি অন্য কম্পিউটারের লোকাল আইপি জানেন এবং সেই কম্পিউটারের ইউজার নেম পাসওয়ার্ড জানেন, তাহলে আপনি সেই কম্পিউটারে লগ ইন করতে পারবেন, এক্সট্রা কোনো কিছু লাগে না। বাট যদি মনে করেন যে আমি টিম ভিউয়ার ইউজ করবো, যেটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, আপনাকে টিম ভিউয়ার ইনস্টল করতে হবে এই কম্পিউটারে, টিম ভিউয়ার ইনস্টল করতে হবে অন্য কম্পিউটারে, যেটা থেকে আপনি রিমোটলি এক বা একাধিক হতে পারে, অন্য 100টা কম্পিউটার থেকে আমি লগ ইন করতে পারবো, বা এইটা থেকে অন্য 100টাতে লগ ইন করতে পারবো সরাসরি। এখানে যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাই আমি এখানে স্ক্রিন নড়াবো, ওখানেও স্ক্রিনে, এখানে যতটুকু সিলেক্ট করলাম ওইখানেও দেখতে পারবেন, বা ওইখান থেকে সিলেক্ট করবেন এখানেও দেখতে পারবেন, একই স্ক্রিন হয়ে যাবে। হতে পারে আমি আছি বাংলাদেশে, ওই স্ক্রিন আছে আমেরিকা, হ্যাঁ, একদম পৃথিবীর অন্য প্রান্তে আছে, কোনো অসুবিধা নাই। ওইটা তো স্ক্রিন এটা হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশন। আর আরেক রকম হতে পারে আপনার এই স্ক্রিন থেকে আপনি টিভিতে এই যে যেটা করেছি কাস্ট করা বলে, এটা ওয়ান কাইন্ড অফ শেয়ারিং। কেবল দিয়ে করেছি তো, কেবল দিয়ে না করে ডাইরেক্ট কাস্ট করা যায়, জানেন না? একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে দিয়ে থাকি, এটাও যেই ওয়াইফাই কানেক্টেড, এটাও যদি সেই ওয়াইফাই কানেক্টেড হয় তাহলে কাস্ট করে দেওয়া যায়, কাস্ট করলে এর কেবল লাগে না। আচ্ছা, তাহলে দেখেন আর লাস্ট পয়েন্টে বলছি কন্টেইন এন্ড ম্যানেজ অল দ্য প্রোগ্রামস এন্ড অ্যাপ্লিকেশনস that a computer or a mobile device is able to run, which means managing the devices, software and hardware function. এতক্ষণ যে আলোচনা হয়েছে সেটা থেকে আশা করি বুঝতে পারছেন যে এইটার মানে কি, মানে কম্পিউটার বা মোবাইলে যত অ্যাপ্লিকেশনই থাকুক সেইগুলিকে স্মুথলি রান করানোর জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটা দিচ্ছে, ও যেখানে থাকবে ওই সফটওয়্যারগুলি, অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম অ্যাপসগুলি তার জন্য জায়গা নির্ধারণ করে দিচ্ছে, এবং যখন সে রান করছে, অ্যাপ্লিকেশনটা রান করছে, আপনারা তো মোবাইলেও 50 রকম অ্যাপ ইনস্টল করেন, সবটা তো একসাথে চালান না, কয়েকটা চালান, কয়েকটা আবার পরে চালান, আবার ক্লোজ অল দিয়ে দেন। তো ওই যে ওইটার জন্য আপনার যে র‍্যামটাকে কাকে কতটুকু দিলে স্মুথলি চলবে সেইগুলো ম্যানেজ করছে, সবকিছু বলেছে কন্টেইন এন্ড ম্যানেজ। খেয়াল করেন, all the programs and applications that a computer or mobile device is able to run, which means managing the devices, software and hardware functions. এটা যে হার্ডওয়্যার, যে এছাড়াও হার্ডওয়্যারের কথা বললাম, সাউন্ড কার্ড, ল্যান কার্ড অথবা এক্সট্রা যা কিছুই আপনি এর সাথে অ্যাড করেন না কেন কম্পিউটারের সাথে, সেইটাকে চিনিয়ে দেওয়ার জন্য একটা ডিভাইস ড্রাইভার সফটওয়্যার লাগে, যেটার মাধ্যমে চিনিয়ে দেয়। আচ্ছা, সেকেন্ড স্লাইডে আসি। কয়েক রকম অপারেটিং সিস্টেমের এখানে ছবি দেওয়া হয়েছে, অ্যাপল, মাইক্রোসফট, ম্যাকওএস। ম্যাকওএস তো অ্যাপলের, উইন্ডোজ সার্ভার এটা উইন্ডোজেরই, আমরা উইন্ডোজের হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন ইউজ করি। সার্ভারে যখন পারপাসে উইন্ডোজ ইউজ করা হয় তখন উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ইউজ করা হয়, ওটা আরেকটু কস্টলি। লিনাক্স আছে যেটা মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, এই থেকে এই সব উৎপত্তি হয়েছে এক্সেপ্ট উইন্ডোজ।
এই লিনাক্স থেকে অ্যাপল আসছে, লিনাক্স থেকে ম্যাকওএস, লিনাক্স থেকে উবুন্টু, লিনাক্স থেকে ডসটা হচ্ছে মাইক্রোসফটের ইউজ হয় না। আপনি অ্যান্ড্রয়েড কাদের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইকে কোম্পানিকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার কাদের প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। গুগল কোম্পানি তৈরি করেছে অ্যান্ড্রয়েড, তো ওইটাও বেসড অন লিনাক্স। লিনাক্স কার থেকে তৈরি? ইউনিক্স। ইউনিক্স হচ্ছে দা মাদার অপারেটিং সিস্টেম এবং ফ্রি অফ কস্ট, ফ্রি পাওয়া যায়। ওইটা থেকেই এই সব কিছু তৈরি এক্সেপ্ট উইন্ডোজ। এই জন্য বাকি এই সব অপারেটিং সিস্টেম লিনাক্সের মতোই টার্মিনালে কাজ করতে হয় এবং ডেস্কটপ ভিউ দিয়ে দিয়েছে একটা, যেটা কাজ করতে পারেন। উইন্ডোজ এর শুধু ডিফারেন্ট। সিকিউরিটি যদি আসেন, প্রাইসের দিক থেকে যদি আসেন তাহলে উইন্ডোজ সস্তা, আর সিকিউরিটির দিক থেকে যদি আসেন তাহলে ম্যাক সিকিউর। লুকস এর দিক থেকে, ফিচারস এর দিক থেকে, ফাংশনস এর দিক থেকে যদি আসেন তাহলে ম্যাক বেটার। উইন্ডোজ হচ্ছে সস্তায় কাজ চালানো, মনে করেন আমি পারছি না, কখনো সেম দেয় না, কখনো সেম দেয় না। একটা আপনি একটা আইফোন আর একটা মোটামুটি দামি একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন কম্পেয়ার করে নিজে চিন্তা করেন যে আইফোন স্টাব অ্যান্ড্রয়েডে পরপরই প্রোগ্রাম সাডেনলি স্টপ হয়ে যায়, অনেক অসুবিধা আছে। এই জন্য দামও বেশি। আপনি 30,000 টাকায় একটা মোটামুটি ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন পাবেন, আপনি একটা আইফোন কিনতে গেলে লাখ টাকার উপরে যাওয়া লাগবে, কম করে লাখের উপরে যাওয়া লাগবে। বা আপনি একটা ডেস্কটপ কম্পিউটার, আপনি একটা ভালো মানের কম্পিউটার এখন 30,000 টাকায় পাবেন। আপনি আমার ডেস্কে যে কম্পিউটারটা আছে ওটার দাম 1.5 লাখ টাকা। কেন? শুধুমাত্র আইফোন আই কোম্পানি হওয়ার জন্য। স্টেবল গ্রাফিক্স অনেক ভালো আসে, ঠিক আছে। গ্রাফিক্স মধ্যে যে লুকস, যে পিকচারের কালার, রেজুলেশন, সাউন্ড, সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি কেন ভালো? সিকিউরিটি ভালো কারণ এটা লিনাক্স বেসড, লিনাক্স বেসড। আচ্ছা, হাউ অপারেটিং সিস্টেম ডাজ ওয়ার্ক, কিভাবে অপারেটিং সিস্টেম কাজ করে ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখেন, 1 নম্বর ইউজার মুভি, 2 নম্বর ইউজার অডিও, ডট ইউজার এন, মানে মাঝখানে অনেক ইউজার আছে, যত ইউজার থাকে সে মনে করেন টেক্সট এডিটরে কাজ করছে, ওয়ার্ড এক্সেলে কাজ করছে। কি হচ্ছে? এইগুলি সব হচ্ছে সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে চলতেছে। এই সবকিছু বেস করছে অপারেটিং সিস্টেমে, মানে অপারেটিং সিস্টেমের সাথে সে আদান প্রদান করছে এই বিষয়গুলি নিয়ে, তথ্য আদান প্রদান করছে। এবং অপারেটিং সিস্টেম কি করছে? সরাসরি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড আছে, হার্ডওয়্যারের সাথে সরাসরি কানেক্টেড, মানে আমার কি এর ভিতরে কি চিপস আছে, কি পার্টস আছে, সবকিছু সে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। যখন একটা অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারে নতুন একটা ডিভাইসে ইনস্টল করা হয়, তখন ওর ভিতরে যা যা হার্ডওয়্যার আছে সবকিছু তখন সে নিজের আয়ত্তে নিয়ে নেয়। মনে করেন যে একটা কোম্পানিতে নতুন একজন এমডি বসানো হলো, তো এমডির কাজ কি? ওভারঅল সবকিছু তার নজরদারিতে নিতে হবে এবং সবকিছুকে সে পরিচালনা করবে, তার কমান্ড মতো চলবে। কাজ করবে কে? তার আন্ডারে লোক আছে, তারা কাজ করবে, কিন্তু তার কমান্ডে কাজ করতে হবে। তো হি ইজ দ্য বস, সো অপারেটিং সিস্টেম ইজ দ্য বস। সে কি করছে? একদিকে হার্ডওয়্যারের সাথে আদান প্রদান করছে, হার্ডওয়্যারটি পুরোটা কবজায় আছে তার, প্লাস সে সফটওয়্যার, কারণ ইউজার তো সফটওয়্যার ছাড়া বোঝে না, ইউজার তো সরাসরি হার্ডওয়্যার লেভেলে কাজ করতে পারবে না। ইউজারকে কাজ করতে হবে এরকম একটা এনভায়রনমেন্টে। আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করলে না আপনি ওয়ার্ডের ফাংশনসগুলি, মানে ওয়ার্ডের অপশনসগুলি বা সুবিধাগুলি দিতে পারবেন। এরকম বিভিন্ন ইউজার বিভিন্ন প্রোগ্রামে কাজ করতেছে, তার মানে এই বিভিন্ন রকম সফটওয়্যারে কাজ করছে। এই সফটওয়্যারগুলি যুক্ত আছে অপারেটিং সিস্টেমের সাথে। অন দ্য আদার হ্যান্ড, মানে আদান প্রদান হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড হার্ডওয়্যারও সেম ভাবে। আমরা এই নিয়ে তো আলোচনা করলাম, আশা করি বুঝেছেন। টাইম শেষ হয়ে গেছে, স্লাইড বেশি দূর যায়নি, তবে আমরা এটা ক্লোজ করে দেব।